শ্রীলঙ্কা বাংলাদেশের পরে এবার পালা নেপালের। নেপালে শুরু হয়েছে গণবিদ্রোহ, প্রধানমন্ত্রীর পদত্যাগ, উপপ্রধানমন্ত্রীকে রাস্তায় ফেলে তরুণ প্রজন্মের পদাঘাত এবং তার হস্তক্ষেপ নেপালের পরিস্থিতিকে ভয়াবহ করে তুলেছে। আমরা সবাই জানি ঘটনাটি। এই যে চাঞ্চল্যকর পরিস্থিতি বা এই যে ছাত্র সমাজের দ্বারা যে গণবিদ্রোহ হতে চলেছে নেপালে, আজকে তার জন্য দায়ী কি নেপাল সরকারের শুধুমাত্র 26টি সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম বন্ধ করে দেওয়া, যেমন হোয়াটসঅ্যাপ, টুইটার, ফেসবুক, এইগুলো নাকি এর পেছনে নেপথ্যে অন্য কিছু কাজ করেছিল? তার জন্যই কি ছাত্র সমাজ গণবিদ্রোহ করছে? এবং এই গণবিদ্রোহ এতটাই ভয়ঙ্কর হয়েছে যে নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলিকে দেশ থেকেই পালিয়ে যেতে হলো, সেনার শাসন শুরু হলো। নেপথ্যে কারণটা কি? তাই অনেক সময় একটা কথা বলা যায় যে সামনে যেটা দেখি আমরা সেটা সব সময় যে সত্যি সেটা কিন্তু নয়। আমরা সামনে যা দেখছি তার পেছনে অনেক কিছু গোপন রহস্য কিন্তু রয়েছে। কথায় আছে না, এক হাতে তালি বাজে না, দুই হাত দিলেই তালি বাজে। সেই রকমই একটি পরিস্থিতি নেপালে তৈরি হয়েছে। আজকে আমরা সেই বিষয়টা নিয়ে একটু কথা বলবো। তো নেপালের পরিস্থিতি যদি দেখি, আমরা গতকালই সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে দেখেছিলাম জেনজি প্রোটেস্টের কথা। এই জেনজি প্রোটেস্টার কারা? যারা বা যাদের বয়স 20 থেকে 25, খুব বেশি হলে 27, তারা এই নেপাল সরকারের অযোগ্যতাকে নিয়ে প্রশ্ন করে তারা আন্দোলন শুরু করেছে। আর ছাত্র আন্দোলন যে কতটা ভয়ঙ্কর হতে হয় সেটা ইতিহাস তো সাক্ষী রয়েছেই। বর্তমানকালে আমরা বিভিন্ন দেশে দেখে নিয়েছি, বাংলাদেশ দেখে নিলাম, এবার নেপাল দেখছি। সুতরাং এই ছাত্রদের দাবিটা কি ছিল সেটা আগে জানার দরকার। তার আগে নেপালের পরিস্থিতিকে একটু বলে দিই, নেপাল কেমন। নেপালের যদি আমরা দেখি, নেপালের অর্থনৈতিক পরিস্থিতি বা নেপালের মতো এই ছোট্ট জায়গায় পর্যটন শিল্প একটা গুরুত্বপূর্ণ শিল্প হিসাবে রয়েছে। বহু ব্যবসায়ী সেখানে কর্মরত রয়েছে। তো এই নেপালের পরিস্থিতি হঠাৎ করে গরম হয়ে যাওয়াটা এটা আজকের কোনো ঘটনা নয়। ধীরে ধীরে এই আগুনটা জ্বলেছিল। শুধুমাত্র এই সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম 26টা বন্ধ করে দেওয়া এটা একটা তাৎক্ষণিক কারণ বা একটা বিদ্রোহের স্ফুলিঙ্গ হিসাবে কাজ করেছিল। মানে বলতে পারা যায় ওই একটা কপিনের লাস্ট পেরেকটা ওই সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম বন্ধ করার ক্ষেত্রে হয়েছিল। এটা মেন ইস্যু কিন্তু নয়। দাবিটা হচ্ছে নেপালে যারা এই সরকারি পদে রয়েছিলেন, ঠিক আছে, যাদেরকে আমরা জেরোস্ট্রোক্রেসি বলে থাকি, এই জেরোস্ট্রোক্রেসি যারা রয়েছেন সেটা হচ্ছে নেপালের বয়স্ক ব্যক্তিদের সরকার। বিভিন্ন পদে তারা রয়েছে যাদের বয়স 60 থেকে 70 বছর বয়স পর্যন্ত। এরা সবসময় নেপালের শাসন থেকে শুরু করে পুরো দায়িত্ব তাদের হাতে থাকত। কিন্তু তরুণ প্রজন্মের হাতে এই দায়িত্বগুলো দেওয়া যেতে পারত, কিন্তু তারা তাদের দায়িত্ব ছাড়বে না। তরুণ প্রজন্ম আসুক, এই জায়গা নেপালকে আরো সমৃদ্ধ করুক, এই জেরোস্ট্রোক্রেসির লোকজনগুলো বা এরা কিন্তু সেটা দাবি এরা পছন্দ করতো না আর কি। তো এটাই বিপত্তি তৈরি হলো। তার জন্য যাতে কোনো তরুণ নেতা তৈরি না হয়ে যায় সেটা কিন্তু তাদের একটা পটভূমিকায় ছিলই। তার জন্যই তারা সোশ্যাল মিডিয়ার মতো প্ল্যাটফর্মকে বন্ধ করে দিল। এই যে জেরোস্ট্রোক্রেসি যারা রয়েছে, এই যে বয়স্ক লোকজন, তাদের নয় প্রচুর টাকা আছে, তারা তাদের প্রমোশনের জন্য প্রচুর টাকাও ব্যবহার করতে পারবে। কিন্তু যারা তরুণ প্রজন্ম, যারা নেপালকে আরো সমৃদ্ধ করার ইচ্ছা রাখে, তাদের হাতে তো একটাই ভালো উইপন্স, সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া। তাই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যাতে তারা পপুলার না হয়ে উঠতে পারে, এর জন্যই কি নেপাল সরকার এই পটভূমিকা বা এই চিন্তা ভাবনাটা করে নিল যে চলো সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম বন্ধ করে দেওয়া যাক।
এছাড়াও নেপালে প্রচুর কর্মী আছেন যারা নেপালে কাজ করতে পারেন না, তাদের কাজের জন্য বাইরেও আসতে হয়। তো এই যে যারা বাইরে আসেন, মানে দেশের বাইরে গিয়ে তারা কাজ করছেন, তাহলে নেপাল সেই মানুষগুলোর কর্মসংস্থানও ব্যবস্থা করতে পারছে না নেপাল সরকার। আবার পর্যটন শিল্প যদি আমরা ধরে নিই, তাহলে পর্যটন শিল্পেরও যে নেপালে বিশাল বড় কিছু উন্নতি হচ্ছে বা হয়েছে এতদিনে, সেটাও নয়। তাহলে এই দাবি রাখা কি সত্যি তরুণ প্রজন্মের ভুল হয়েছে যে কেন দেশে চাকরি নেই, কেন দেশে পর্যটন শিল্পকে আরো বড় করা যায় না, ঠিক আছে, বা দেশের মানুষের দাবি দাবা শোনা হয় না, এটা বলাটাই কি তাহলে তরুণ প্রজন্মের মানুষের ভুল হয়েছে? নাকি এই বয়স্ক সরকার চাইছিল যে চলো আমরাই দাপিয়ে রাজত্ব করব, তাই না? তো এইটা তো ভুল, এটা তো চলতে পারে না। আর সব থেকে বড় কথা, যদি এই সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মের বন্ধের আগে দেখি, তাহলে নেপালে অলরেডি কিন্তু প্রচুর সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে পোস্ট হয়েছে এরকম হ্যাশট্যাগ দিয়ে। আমরা হয়তো অনেকেই জানি যে হ্যাশট্যাগ নেপো বেবি, হ্যাশট্যাগ পলিটিশিয়ান, নেপো বেবি নেপাল, এরকম করে বেশ কিছু ক্যাপশন কিন্তু হ্যাশট্যাগ দিয়ে পোস্ট হয়েছে। আর এই পোস্টের মূল বিষয় কি ছিল? এই পোস্টটা মূলত হচ্ছে একটা আন্দোলন চলছিল তরুণ প্রজন্মের মধ্যে দিয়ে। দাবিটা খুব একটা ভুল নয়, কিন্তু কি দাবি রাখা হয়েছিল? এই যে বয়স্ক যারা পলিটিশিয়ান, যারা নেপালেকে নিজেদের মানে একদম কুক্ষিগত করে রেখেছিলেন, তার যারা নাতিপুতিরা ছিল, তারা লাক্সারি জীবনযাপন করছিল। যে আমার দাদুর প্রচুর টাকা আছে, আমার দাদু হচ্ছে জেরোস্টোকেসি, ও আমার কোনো চিন্তাই নেই। আর অন্যদিকে নেপালের যারা তরুণ প্রজন্ম, অর্থাৎ যাদের পয়সা কম আছে, তাদেরকে দিন রাত খেটেও তাদের কিছু হচ্ছে না আলটিমেট। তাহলে একদল তরুণ রয়েছে যারা তাদের পরিবারের অর্থ দিয়ে, প্রচুর পারিবারিক অর্থ দিয়ে তারা ভোগবিলাস করছে, আরেক দল যারা অর্থের অভাবে ধুকে ধুকে মরছে, সেটা দিয়ে তাদের প্রোটেস্ট করাটা কি ভুল হয়েছে? তাই নেপালে এই রকম হ্যাশট্যাগ নেপো বেবি, হ্যাশট্যাগ পলিটিশিয়ান, নেপো বেবি নেপাল, এরকম ভাবে আন্দোলন চলছিল। খালি সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মটা বন্ধ করেই শুরু হয়ে গেল আন্দোলনের বড়জোর। আর তার মাঝখানে ঘটল কি, যখন নেপাল সরকার বা বয়স্ক নেপাল সরকার যখন ওই ছাত্র সমাজের ওপরে বা ছাত্রদের দমিয়ে রাখার জন্য যখন তাদের ওপরে প্রভাব বিস্তার করতে গেল, সেখানে গুলি চালালো এবং 21 জন যখন ছাত্র এই ঘটনার দ্বারা নিহত হলো, সেইটা কিন্তু আর ছাত্র সমাজের মধ্যে মেনে নেওয়া গেল না। আর যখন এই বয়স্করা ভেবেছিল যে ওদেরকে বলবো এই চুপ বস, তারা বসবে, সেটা কিন্তু আর হলো না। তাই যখন ওই 21 জন ছাত্র মৃত্যুর পর যখন আন্দোলনটা গণমুখী আন্দোলনে পরিণত হলো, যখন নেপালের বয়স্ক সরকার বুঝতে পারলো যে না, আমরা তো ভুল করে ফেলেছি, তখন তড়িঘড়ি ভাবে আবার সোশ্যাল মিডিয়াগুলোকে ওপেন করে দেওয়া হলো। বলা হলো এই যা, তোরা বাড়িতে যা, গিয়ে আবার সোশ্যাল মিডিয়ার রিল ফিল দেখ, আমি সব ছেড়ে দিয়েছি আমরা। কিন্তু এবার তো আর সেটা হবে না। তুমি ছাত্র সমাজকে তোমরা মেরেছো, ছাত্র সমাজকে তোমরা খেলা করবে ভাবছো। ছাত্র সমাজের আন্দোলন ইতিহাস সাক্ষী, ছাত্র সমাজের আন্দোলন অত সহজে বন্ধ করা যায় না। আর সেটাই ভুগতে হচ্ছে নেপালে। তাই নেপালের প্রধানমন্ত্রী চম্পট দিয়েছেন, পালিয়ে গেছেন। তাহলে এবার নেপালের পরিস্থিতি কি হবে? নেপালে কে আসবে? কি হবে নেপালের পরিস্থিতি? হয়তো আর 2-1 দিনের মধ্যেই সেটা আমাদের সামনে চলে আসবে। তবে নেপালের যারা তরুণ প্রজন্ম, তারা একজনকে অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রীর প্রস্তাব দিয়ে শুরু করেছেন তাদের প্রস্তাব রাখা। তার নাম কি? তার নাম হচ্ছে বলেন্দ্র শাহ। কে তিনি? কাঠমান্ডুর একজন মেয়র,
যিনি নির্দলীয় প্রার্থী হিসাবে বছর 35-এর একজন সঙ্গীতজ্ঞ থেকে তিনি মেয়রের পদে গেছেন, তাকেই নেপালের যুব সমাজ, ছাত্র সমাজ তারা এই অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসাবে তাকে রাখার প্রস্তাব রেখেছেন। ভাবা যায় যে নেপালের ইন্টারনেট ক্যাপাসিটি 55%-এর মধ্যে 90% তরুণ প্রজন্ম অ্যাক্সেস করে, সেই জায়গাতে আঘাত দেওয়া, ছাত্র সমাজের গায়ে হাত দেওয়া, তাহলে বিদ্রোহ তো হবেই। আর এই বিদ্রোহ এবার ভুগতে হবে নেপাল সরকারকে। অনেকেই এই কথাটা শুনে আমাদের পশ্চিমবঙ্গের কথা মনে এসে গেল, যে পশ্চিমবঙ্গেও তো এরকম দুর্নীতি হয়েছে, পশ্চিমবঙ্গে অনেক কিছু সমস্যা হয়েছে, আমাদের ভারতে কি এরকম হবার সম্ভাবনা আছে? বা ভারত সরকার এতে কি প্রোটেস্ট করছে? অবশ্যই আছে। ভারত সরকারে বা ভারতে এরকম আন্দোলন হবার কোনো সম্ভাবনাই নেই, কারণ আমাদের যে কনস্টিটিউশন, সংবিধান, এটা গণমুখী সংবিধান। সুতরাং ভারত নিয়ে ভাবার দরকার নেই। ভারত সরকার অবশ্যই যেই সমস্ত বর্ডার এরিয়াগুলো আছে তার উপরে সজাগ দৃষ্টি রেখেছেন, যাতে বাংলাদেশের মতো সেই দেশ থেকেও যারা কুখ্যাত লোকজন তারা যাতে না চলে আসেন, তার দিকে নজর রেখেছেন। এবং আমরাও নজরে রাখছি এরপর নেপালকে কিভাবে ভুগতে হবে বা নেপালের সিদ্ধান্ত কি আসবে। তাই আপনারাও যারা এই আন্তর্জাতিক খবরগুলোকে এই চ্যানেলের থ্রুতে জানতে চাইছেন, বুঝতে চাইছেন, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এবং নেক্সট ভিডিওতে আমরা অবশ্যই আলোচনা করতে যাব যে নেপালের বর্তমান পরিস্থিতি এই মুহূর্তে কোন দিকে যাচ্ছে। নেপালের প্রধানমন্ত্রী আদৌ কি নেপালে আছে, নাকি সে পালিয়ে কোন দেশে যাবে? এই আন্তর্জাতিক পটভূমিকা, নেপালকে কারা কারা সাহায্য করতে এবার এগিয়ে আসবে, নেপালের ফায়দা কারা নেবে এবার, সমস্ত কিছু আবারও ভিডিওতে এই চ্যানেলেই দিয়ে দেব। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং অবশ্যই দেখতে থাকুন আড্ডা 24/7 WBCS টপার চ্যানেল। সঙ্গে একটা লাইকও কিন্তু করে দেবেন। ধন্যবাদ।